আমরা জুলাই আগস্টের সেই ভয়াবহ স্মৃতিতে একটু আগে ফিরে যাই। তখন তো আমরা দেখেছি আপনি রাজপথে খুব সরব ছিলেন এবং তখনকার সময়টা আসলে কতটুকু টাফ ছিল? আমার তো আন্দোলনের শুরুটা হয়েছে 15 জুলাই থেকে। বাসা থেকে জানতো না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইরা তারা একটা ফেয়ার রাইটের জন্য আন্দোলন করতেছে, একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছে। পুলিশ পিটাচ্ছে, প্রশাসন এভাবে তাদের উপর চড়াও হয়েছে। সেই বিবেকের তাড়না থেকে আমি রাজপথে নেমেছিলাম। দেখেন, কোনো রকম কোনো স্বার্থ ছাড়া কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে আসছে। এই যে আমরা একটা হোল জেনারেশন এত এক্সপেকটেশন নিয়ে এত কষ্ট করে জুলাই নিয়ে আসলাম, 2 বছর হয়ে যাচ্ছে জুলাইয়ের। এই 2 বছরে কি আমরা আমাদের এক্সপেকটেশনস ফুলফিলমেন্ট পেয়েছি? আমি নাহিদ ভাইয়ের সাথেও এটা নিয়ে কথা বলেছি। এই যে আপনারা আমাদের অবদানটা অস্বীকার করলেন বা আমাদেরকে যে সেরকম করে মূল্যায়ন কেন করলেন না? বাট ওনার কথাটার জবাবটা এরকম ছিল যে আসলে ওই সময় সরকার টেকানোটাই অনেক বেশি মুখ্য বিষয় ছিল, ইম্পর্টেন্ট ছিল। তো আপনাকে আমরা আবার এনসিপির মনোনয়ন ফর্ম তুলতে দেখেছি। তাহলে আপনি কি গুপ্ত এনসিপি? এনসিপির যারা হচ্ছে গিয়ে মেইন যারা আছেন তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এমনকি আমি বলব যে জামাত বিএনপির থেকেও তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কারণ তারা তো আমার সহযোদ্ধা ছিলেন। তাদের সাথে আমি একসাথে আন্দোলন করেছি। কিন্তু আমরা আল্টিমেটলি দেখলাম এনসিপিও জামাত ইসলামের সাথে জোট করলো। আপনি এই জিনিসটাকে কিভাবে ইভ্যালুয়েট করবেন? আমি বলব যে হচ্ছে গিয়ে শুধুমাত্র নির্বাচনের কারণে তাদের হচ্ছে গিয়ে এই জোটটা করতে হয়েছে এবং তারা করেছে। ইয়ত ম্যান্ডেটে আবারও চলে আসলাম আরেকটা এপিসোড নিয়ে। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আমার সাথে আজকে ইয়ত ম্যান্ডেটে আছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাফসিন মেহনাজ আজরিন। ওয়েলকাম ইয়ত ম্যান্ডেটে। কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজরিন আপু, আপনাকে আমরা অনেকভাবে অনেক জায়গায় দেখেছি। আপনি সবসময় ভয়েস রেইজ করেন, কথা বলেন। সোশ্যাল মিডিয়াতে আপনার ভয়েস আমরা সবসময় দেখি, শুনি। একদম জুলাই মাস যেহেতু চলছে, আমরা জুলাই আগস্টের সেই ভয়াবহ স্মৃতিতে একটু আগে ফিরে যাই। তখন তো আমরা দেখেছি আপনি রাজপথে খুব সরব ছিলেন এবং তখনকার সময়টা আসলে কতটুকু টাফ ছিল? কখনো কি আসলে ভেবেছিলেন যে ওই সময়টা থেকে ভালো সময়ে ফিরতে পারবেন? আসলে যেটা হয়েছে যে আমার তো আন্দোলনের শুরুটা হয়েছে 15 জুলাই থেকে। 15 জুলাই আন্দোলন করেছি, বাসা থেকে জানতো না। আচ্ছা। 16 তারিখে যেটা হয়েছে 15 জুলাই রাতের বেলা আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়। তো 16 জুলাই যখন আমি সকালবেলা রেডি হচ্ছিলাম, একদম সকালে সকাল 8টার দিকে, মা আমাকে জিজ্ঞেস করছিলেন যে, "কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ?" কারণ বাসা থেকে জানতো না তখনও যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরে যেটা হয় যে আমি তখনও জানতাম না আসলে কোনো ব্যানারের আন্ডারে বা বৈষম্য বিরোধী কোনো ব্যানারের আন্ডারে বা প্রাইভেটের কোনো সংগঠন কোনো কিছুর আন্ডারে হচ্ছে আন্দোলনটা। আমি ওরকম করে জানতাম না আসলে। তো আমি শুধু জানতাম যে একটা আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইরা তারা একটা ফেয়ার রাইটের জন্য আন্দোলন করতেছে, একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছে। কিন্তু তাদের উপরে পুলিশ চড়াও হচ্ছে, প্রশাসন তাদেরকে মারপিট করছে। তো আমার আমার প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যখন তারা একটা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তারা রাজপথে নেমেছে এবং তাদেরকে এভাবে পুলিশ পিটাচ্ছে, প্রশাসন এভাবে তাদের উপর চড়াও হয়েছে, সেই বিবেকের তাড়না থেকে আমি রাজপথে নেমেছিলাম। 16 তারিখ আন্দোলন করি, বিকাল পর্যন্ত আন্দোলন করি। 17 তারিখ কি হয়, ওদিন আশুরা ছিল, তাই সেদিন হচ্ছে গিয়ে আন্দোলন আর হয়নি। 18 তারিখে যেটা হয়েছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবাই যখন দেখি যে সব হলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং আমার আন্দোলন একদম স্তব্ধ হয়ে গিয়েছে, তখন আমরা 18 তারিখ ডিসাইড করি যে আমরা একটা বড় আন্দোলনের ডাক দিব। তবে 17 তারিখ রাতের বেলা আমি আবার ধরা খেয়ে গিয়েছিলাম, কারণ একটা ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে আমার ছবি পাবলিশ করেছিল, ওটা আবার আমার বাবার কাছে চলে গিয়েছে। ও, তারপর বাসার লোকজন কি বলল দেখার পরে? বাবার কথা হচ্ছে কি, তুমি ক্লাস না করতে গিয়ে তুমি আন্দোলনে গেছো, বাট তখন বাবা জানতো না আসলে যে 15 তারিখ রাতেই যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। 18 তারিখ একটা বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই দিন যখন সকালবেলা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আইইউবি ওই জায়গার যত পার্শ্ববর্তী যত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সবার সাথে আমরা হচ্ছে গিয়ে কথা বলে আমরা চিন্তা করি যে বসুন্ধরা গেটের দিকে আমরা আন্দোলন করব। কিন্তু যখন বেলা যেতে থাকে তখন আমরা জানতে পারি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল। তখন আমরা ডিসাইড করি যে আমরা তাহলে নর্থ সাউথ থেকে সবাই মিলে মার্চ করে আমরা ব্র্যাকের উদ্দেশ্যে যাব। ব্র্যাকের ওদিকে যখন যাচ্ছিলাম দফায় দফায় আমাদের উপর পুলিশ হামলা করে, আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে এবং ওই দিন দেখতে পাই যে অনেক ভাই একদম মাটিতে লুটিয়ে পড়েছে আমার সামনেই। আর পরবর্তীতে যখন আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমি তখনও জানতাম না যে ওখানে যে কোনো একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। তারপর সেখান থেকে আমাকে তুলে নিয়ে আমাকে হচ্ছে গিয়ে ব্র্যাকের মেডিকেল সেন্টারে আমাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আমি যখন
সেন্স আমার ফিরে আমি জাস্ট একটু কোনো মতে উঠে বসি। বসার পর যেটা হয়, আমার এক সহযোদ্ধা ভাই সে পুরোটা সময় আন্দোলনে আমার সাথে ছিল। আমি জাস্ট উঠে বসার পরে আমি ওর দিকে তাকাই সামনে। আমি দেখতেছি যে আমার ভাই হচ্ছে কি এভাবে রক্ত মুছতেছে। কি ব্যাপার? এটা তো আমার ফ্রেন্ড জিহাদ। আমি দেখতেছি যে ওর চোখে আর ওর মুখে হচ্ছে গিয়ে ছড়া গুলি মারা হয়েছিল অনেকগুলো, এবং ওর রক্ত জাস্ট এভাবে বেয়ে বেয়ে পড়তেছে। এবং আমি যখন মেডিকেল সেন্টারে ছিলাম, আমি আশেপাশে সব দিকে তাকিয়ে দেখছিলাম শুধু রক্ত। বেডের মধ্যে রক্ত, সবকিছুতে রক্ত। তখন আমার মনে হচ্ছে যে আমার থেকেও আরো বেশি কারো হচ্ছে গিয়ে দরকার আছে চিকিৎসার। আমি তখন বেডটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমি লবিতে বসেছিলাম। ওই সময়টাতে আমার কানে আওয়াজ আসছিল কি হেলিকপ্টারের সাউন্ড। আমি তখন ব্র্যাকের ভিতরে আপনি তখন? ব্র্যাকের ভিতরে আমি আসলে জানতে পারছিলাম না যে আসলে হেলিকপ্টারের সাউন্ডটা কিসের বা কেন এখানে হেলিকপ্টারের এভাবে সাউন্ড। পরে আমি জানতে পারি যে হচ্ছে পুলিশের হচ্ছে কি যত অস্ত্র, যারা মানে যত সরঞ্জাম ছিল সব হচ্ছে কি শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে। তাই এই হচ্ছে গিয়ে ওদেরকে বাঁচাতে হেলিকপ্টার নামানো হচ্ছে, ওদেরকে নিয়ে যাবে দেখে। ঠিক তখন আমার যে বন্ধু জিহাদ, ও আমার সাথে মেডিকেল সেন্টার থেকে বের হয়ে যায়। আমাকে তখন হচ্ছে কি সান্ত্বনা দিচ্ছিল যে তুই কান্না করিস না, তুই যদি ভাবে ভেঙে পড়স তাহলে আশেপাশে যে মেয়েরা ওরা তো ভয় পাবে, তুই তুই তো আমাদের শক্তির হচ্ছে গিয়ে কারণ। তো আমরা করলাম কি, ওই জায়গাটা থেকে আমি একটু সামনে এসে লবিটায় দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি নিচের দিকে তাকিয়ে দেখছিলাম একটা লাশ নিয়ে যাচ্ছে। আমি তখনও জানতাম না ওটা কার লাশ। তো ওই লাশটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে কি যে আমার যে মানে আমার গায়ে হয়তো ওই বুলেটটা লাগতে পারতো বা ওই দিন আমিই মারা যেতে পারতাম, আমার বুলেটের অংশটা মনে হয় আমার ভাই নিয়ে গেছে। তো ওটা দেখে আমি বললাম যে আমার ভাইকে মেরে ফেলছে ওরা, তো জালিয়া বাচ্চারা আমার ভাইকে আমার মেরে ফেলছে। তো তখন বারবার আমার ফ্রেন্ডরা আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমাকে বলছিল যে আমি যেন কান্না না করি। আমাকে বারবার অনেকে জিজ্ঞাসা করছিল যে এটা কি তোমার আপন ভাই, বাট আমি বলছিলাম যে না, আমার আপন ভাই না, বাট আমার মনে হচ্ছে যে আমার 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 ভাগের গুলিটা আমার ভাই নিয়ে গেছে। ওই সময় না আপু আমাদের সবারই এটা মনে হইতো, আমরা যখন মানে স্ক্রল করতাম আর দেখতাম যে মুগ্ধ মারা গেল, এ মারা গেল, ও মারা গেল, আমাদের চোখে সবার পানি চলে আসতো, মনে হতো আমার কেউ মারা গেছে, বাট ওকে আমি চিনিও না। হ্যাঁ, এন্ড দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ওই রেভলিউশনটা ক্রিয়েট হয়েছিল ওই টাইমে। এক্স্যাক্টলি। তো যেটা হয়েছে যে ওই দিনের কাহিনীটা আসলে মানে ওই দিনের যে গল্পটা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমার কাছে বলতেছেন আমার গুজবাম্প। আমার পুরা মানে আমি বলতে গিয়ে আসলে প্রায় সময় ইমোশনাল হয়ে যাই যে ওই দিনের যে ঘটনাটা। এবং যেটা হয়েছে যে রাতের বেলা, আমি সব সময় এই কথাটা বলি যে ওই দিন রাতের বেলা আমি বসুন্ধরাতে প্রায় 20 জন 25 জনকে আমি কল দিয়েছিলাম যেন আমাকে একটু বাসায় থাকার আশ্রয় দেয়। আর আমার বাসা যেহেতু মিরপুরে, তো মিরপুর, যাত্রাবাড়ি এই অঞ্চলগুলো কিন্তু একদম রণক্ষেত্র হয়ে গিয়েছিল। আমরা বলি না ইউজুয়ালি, আমরা হয়তোবা নিজেদের কথাটাই বলি, কিন্তু যাত্রাবাড়ি ওই অঞ্চলটা কিন্তু অনেক বেশি আন্দোলন গড়ে তুলেছিল। তারপরে উত্তরা, যে মানুষগুলোকে সবসময় মানে হচ্ছে গিয়ে ইগনোর করা হয়, ওরাও কিন্তু অনেক বড় আন্দোলন গড়ে তুলেছিল। তো আমি কল দিয়ে কাউকে পাইনি ওই দিন থাকার মতো। তো আমি আমার বাবাকে কল দিয়ে বলছিলাম যে বাবা, আমি যে মিরপুরে আসবো, আমার নিজস্ব কোনো ট্রান্সপোর্টেশন নেই, আমার আর কোনো গাড়ি ওখানে যেতে চাচ্ছে না মিরপুরের ওই দিকটাতে। তো বাবা আমাকে বললো যে তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো, যদি পারো তাহলে কারো বাসায় একটু আশ্রয় নেওয়ার যদি চেষ্টা করতে পারো করে দেখো, আমি তোমাকে নিতে আসতেছি। তো আমার বাবা সেদিন তার জীবনের নিরাপত্তা ভেঙে একটা বাইক ভাড়া করে তারপর আসছে বসুন্ধরা গেটে। আসলো, আসার পর আমাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। দেওয়ার সময় বাসার দিকে যখন আসছিলাম তখন একের পর এক সব ঘটনাগুলো বাবা শুনলো। তো বাসায় এসে বাবা খালি একটা কথা বললো, তুমি আন্দোলনে যাও সমস্যা নাই, কিন্তু নিজের দিকে একটু খেয়াল রেখো। তো এই যে বাবার এতটুকু কথা যে আমাকে আন্দোলনের পুরোটা সময় কতটা মানে আমাকে ইন্সপায়ার করছে, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। মানে আমার মাথায় তখন একটা কথা ছিল, সেও তো বাবা, তারও তো সন্তান হারানোর ভয় আছে, কিন্তু সে হচ্ছে গিয়ে তার হয়তোবা মনে হয়েছে যে এই যে 17 বছর তো এত জুলুম যে সহ্য করেছে, এটা কিন্তু শুধুমাত্র এটা সাধারণ ছাত্র জনতাও তারা সবাই রিলেট করতে পেরেছে যে জুলুমটা তো আমার ফ্যামিলি পর্যন্ত চলে আসতেছে। তখন গিয়ে বাবা হয়তোবা ভাবছে যে দেশকে আসলে পুনরুদ্ধার করা বা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করাই এখন হচ্ছে গিয়ে আমাদের মুখ্য বিষয়। এই কারণে বাবা হয়তোবা আমাকে আন্দোলনে যেতে আর বাধা দেয় নাই। আমি এই প্রসঙ্গে একটু ২টা জিনিস আপনার কাছে জানতে চাই। ধরেন এই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বললেন, দেখেন কোনো রকম কোনো স্বার্থ ছাড়া কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে আসছে, এবং আমি তো সবসময় বলি যে তারা আসলে কখনো কনটেক্সটের সাথে জড়িত না, প্লাস এই টাইপ অফ রাজনৈতিক আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটিরা মানে কখনো অভ্যস্তই না তারা, বাট নেমে আসছে। এবং ওই দিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা না নামতো, হয়তো আন্দোলন ওই দিনই শেষ হয়ে যেত।
এবং আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি আসলে মনে হয়েছে যে জুলাইয়ের পরে পোস্ট জুলাই সিচুয়েশনে প্রাইভেট ইউনিভার্সিটির যে এই অবদানটাকে যথাযথভাবে ভ্যালিডাইজেশন করা হয়, এটা একটা। আর ২ নাম্বার হচ্ছে এই যে আমরা একটা হোল জেনারেশন এত এক্সপেকটেশন নিয়ে এত কষ্ট করে জুলাই নিয়ে আসলাম। জুলাইয়ের পরে ২ বছর হয়ে যাচ্ছে জুলাইয়ের। এই ২ বছরে কি আমরা আমাদের এক্সপেকটেশনস ফুলফিলমেন্ট পেয়েছি? আপনার কি মনে হয়? আচ্ছা, আম যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এটা সবাই আসলে মনে প্রাণে ধারণও করে যে আসলে ১৮ তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে না নামতো, আন্দোলনের মেইন মোড়টাই ঘুরিয়েছে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওইদিন যদি না নামতো হয়তো এই আন্দোলনটা সফল হতো না। কারণ সবাই ভেবে নিয়েছে হচ্ছে গিয়ে আন্দোলন শেষ। এবং যখন ২৮ তারিখ ২৯ তারিখের দিকে একটা প্রেস বিজ্ঞপ্তি সমন্বয়কদের থেকে দেয়া হয়, যে যারা হচ্ছে গিয়ে ডিবি হেফাজতে ছিলেন, তারাও বলেছেন যে আন্দোলন কিন্তু আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা তাদের একটা কোনো চাল হতে পারে, বা তারা এটা ইচ্ছা করে করতেছে যে আন্দোলন থামানোর জন্য। বাট আমরা যেটা ডিসাইড করেছিলাম যে আমরা আন্দোলন থামাবো না। ৫ আগস্ট পরে যেটা হয়, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত যে আমাদের আমি কি বলবো যে ইন্টারিম সরকার গঠনের যে একটা সময় আসে, আমরা দেখতে পাই কি, আমরা শুনতেও পেয়েছি এই জিনিসটা যে তখন বলা হয়েছে যে আসলে গণভবন বা বঙ্গভবনের উদ্দেশ্যে যখন যাচ্ছিল সরকার গঠন নিয়ে কথা বলার কথা ছিল, তখন রাস্তা থেকে একজন পেয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজনকে, তাকে তুলে নিয়ে গিয়ে বলেছে যে ও সমন্বয়ক। বাট পরে জানতে পারে যে ও কোনো কিছুই ছিল না আসলে। তো এরকম ঘটনা ঘটে। বাট আমি এটা নিয়ে অসংখ্যবার প্রশ্ন করেছি যে এই যে আপনারা আমাদের অবদানটা অস্বীকার করলেন বা আমাদেরকে সেরকম করে মূল্যায়ন কেন করলেন না, এটা কিন্তু আমি অনেকবার বলেছি। আমি নাহিদ ভাইয়ের সাথেও এটা নিয়ে কথা বলেছি। বাট ওনার কথাটার জবাবটা এরকম ছিল যে আসলে ওই সময় সরকার টেকানোটাই অনেক বেশি মুখ্য বিষয় ছিল, ইম্পর্টেন্ট ছিল। আমি এই কথাটাতে আসলে স্যাটিসফাইড ছিলাম না ব্যক্তিগতভাবে। আমার কথা ছিল যখন আম আ দরকার হয় তখন আমরা নেমে আসি। দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারো কিন্তু আমরা বারবারই বলি যে কোটার ওরকম করে দরকার নাই। আ যেটা সত্যি যে কারণ আমাদের তো কারো ওরকম করে সরকারি জব করার ইচ্ছা নেই। আমরা কিন্তু ওরকম ইন্টারেস্টেডও না। কিন্তু যখন আপনি দেখবেন যে সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না। সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না। কিন্তু কেউ না কেউ আমাদের পরিবারের বা আপনি অন্য পরিবারের বা যাদেরই কথা জিজ্ঞাসা করবেন, কেউ না কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো প্রপোর্শনটা অনেক বেশি। হ্যাঁ, আমরা কিন্তু এটা প্রত্যেকে রিলেট করতে পেরেছে। আশেপাশে সবাই রিলেট করতে পেরেছে যে যখন মাইকটা এসে প্রত্যেকের সন্তানের উপর লাগতেছে, তাদের অভিভাবকদের উপরেও কিন্তু এই আঘাতটা যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে আমাদের এই যে ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যখন সরকার গঠনের কথাটা চলছিল, আমাদের কাউকেই কিন্তু ওরকম করে ডিসিশন মেকিং এর টেবিলটাতে রাখা হয় নাই। আসলে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউই কিন্তু আমরা চাচ্ছিলাম না যে ইন্টারিমের ক্ষমতার পার্ট হতে। আমরা যেটা চাচ্ছিলাম যে দেশ সংস্কার বা দেশটাকে এখন নতুন করে যে গুছানোর সেই দায়িত্বটা যেন আমরা বহন করি। আপনি দেখেছেন কিনা যে ৫ আগস্টের পরে স্টুডেন্টরা নিজেরা কিন্তু হচ্ছে গিয়ে রাস্তা ক্লিন করছিল, তারা নিজেরা ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছিল, তারা নিজেরা বাজার দর নিয়ন্ত্রণের কাজে করছিল। কিন্তু আরেকটা দল যেটা করেছে যে তারা হচ্ছে গিয়ে কিভাবে ক্ষমতার পার্ট হবে, কিভাবে তাদের নিজেদের অবস্থানটা হচ্ছে কি সিকিউর করবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। তো এইটা আমাদের একটা সবসময় ক্ষোভ ছিল যে আপনারা যখন পারছিলেন না, ইন্টারিমে বসেছেন, বাট ক্ষমতায় বসেও যখন আপনারা পারছিলেন না, আপনারা কেন আমাদেরকে ডাক দেন নাই? আর যখন আপনারা যখন ইন্টারিমে বসে কোনো ধরনের ভুল করছিলেন, সেই ভুলের মাসুলগুলো কিন্তু আমাদেরও দিতে হয়েছে। আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আন্দোলন করে কি হয়েছে? হ্যাঁ, জুলাইয়ে নামছো তোমরা, জুলাই নামার পরে এটার অনেক খেসারত দিতে হচ্ছে, অনেক ভুল তোমাদের মানে আমার কথা হচ্ছে ওদের যে সকল ভুল সেগুলো আমাদের উপরেও এসে পড়ছিল। কিন্তু আমরা এটা কখনোই বুঝাতে পারিনি যে ওই ডিসিশন মেকিং এর টেবিলটাতে আমাদেরকে রাখা হয়নি। আমরা তো আসলে কোনো ক্ষমতার পার্ট চাইনি। আমরা চাচ্ছিলাম যে আমাদেরকে যেন দায়িত্ব দেয়া হয়, যে পলিসিগুলো আপনারা মেক করবেন সেই পলিসির জায়গাটাতে যেন আমাদেরকে রাখা হয়। আমি একটু আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে আসতে চাই এবার। আপনি তো জুলাইয়ের পরে এনসিপি যখন গঠিত হলো, এনসিপিতে আপনি যোগ দেন নাই অফিসিয়ালি, এবং আপনি এখনো পর্যন্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা করেন, কিন্তু আপনি কোনো পলিটিক্যাল পার্টির অংশ না। তো আপনাকেই আমরা আবার এনসিপির মনোনয়ন ফর্ম তুলতে দেখেছি। তাহলে আপনি কি গুপ্ত এনসিপি? আচ্ছা, যেটা হয়েছে যে এনসিপির প্রতি আমার একটা অন্যরকম সফট কর্নার কাজ করে। আচ্ছা। কারণ কি, এনসিপির যারা ছিলেন, আমি এটা কোনোভাবেই ডিনাই করতে পারবো না যে তারা কিন্তু তাদের আন্দোলনে
প্রথম দিকে তাদের ডাকে সাড়া দিয়ে অনেক মানুষ নেমে এসেছিল এবং আপনি দেখবেন যে নাহিদ ভাইকে যেভাবে মারা হয়েছিল সেটা কিন্তু অনেকের বিবেকে নাড়া দিয়ে উঠেছিল যে এইভাবেও একটা মানুষকে অত্যাচার করা যায়, এইভাবেও একটা, জাস্ট বিকজ তারা একটা ন্যায্য দাবি অধিকার করেছিল সে কারণে। তো যেটা হয় যে আমাকে সবাই বলে কি যে আমি এনসিপির পার্ট, কারণ কি আমার যে এনসিপির যারা হচ্ছে কি মেইন যারা আছেন তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এমনকি আমি বলবো যে জামাত বিএনপির থেকেও তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কারণ তারা তো আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সাথে আমি একসাথে আন্দোলন করেছি। এখন ফর্ম তোলার বিষয়টা কি, এটা আমি অনেকবারই বলেছি যে আমি যেহেতু একটা ঢাকা 19 থেকে একজন ভাইয়ের জন্য যোগ্য প্রার্থী আমার চোখে লেগেছে এবং সৎ মনে হয়েছে, আমি তার জন্য ফর্ম তুলেছিলাম। ফর্ম তুলে তো আমি একটা ছবি পোস্ট করি এবং সেখানে লিখেছিলাম ঢাকা 19। তো সেটা থেকে মানুষের পারসেপশন তৈরি হয়েছে যে আমি এনসিপি মনোনয়ন মানে উনার জন্য ফর্ম আপনি তুললেন? হ্যাঁ, আমি ফর্ম তুলেছিলাম, কারণ ভাইয়া হচ্ছে তখন বাংলাদেশে ছিলেন না। আচ্ছা, তো ভাইয়ার হয়ে আমি হচ্ছে গিয়ে সে ভাইয়ের জন্য আমি ফর্ম তুলেছিলাম। আচ্ছা, উনি পরে পেয়েছিলেন মনোনয়ন? না, পরবর্তীতে আমরা ডিসাইড করি যে এইবারের জন্য আমরা হচ্ছে গিয়ে উইথড্র করব। তো পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে পোস্টের মাধ্যমেও জানিয়ে দিই যে আমরা হচ্ছে গিয়ে এইবার নির্বাচনে ভাইয়া দাঁড়াচ্ছেন না, তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে মনোনয়নটা উইথড্র করছি, তাই তাকে আর দেওয়া হয়নি। আপনার যেহেতু এনসিপির প্রতি একটা সফট কর্নার আছে, আমি আপনাকে এই প্রসঙ্গে তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো সবসময় সরকারের সমালোচনা করেন, ওইটাই আসবো। তো আমি একটু এনসিপির ব্যাপারে আলোচনা বা সমালোচনা আপনার থেকে শুনতে চাই। এনসিপির প্রতি সফট কর্নার শুধু আপনার না, আমাদের সবারই ছিল। কেন? কারণ বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত এরকম কোনো রাজনৈতিক দল নাই যারা এইরকম জনসমর্থন নিয়ে জন্ম নিছে। আপনি যেটা বললেন যে ওই নাহিদ, সারজিদ, হাসনা, যাদেরকে আমরা এনসিপির ফেস জানি, জুলাইয়ের ফেস জানি, ওদের প্রতি মানুষের একটা অন্যরকম ইয়া ছিল এবং তাদের একটা উদ্দেশ্য ছিল মানুষের যে এই যে হয় জামাত, নাইলে আওয়ামী লীগ, নাইলে বিএনপি, এই বাইনারি থেকে বের হয়ে আমরা একটা থার্ড অপশনের কাছে যাব, যারা তরুণদের দল, যারা আমাদেরকে এক্সপেকটেশনস দেখাবে। কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম এনসিপিও জামাত ইসলামের সাথে জোট করলো। এখানে কিন্তু অনেক তরুণ প্রজন্মের আশা ভঙ্গ হয়েছে এবং তারাও আসলে সেই ক্ষমতার রাজনীতির দিকেই গেল। সো ডু ইউ রিয়েলি থিঙ্ক, আপনি এই জিনিসটাকে কিভাবে ইভ্যালুয়েট করবেন, এই যে একটা এক্সপেকটেশনস নিয়ে জন্মানো দল স্ট্রিমের বাইরে চলে গেল? এনসিপি তো হচ্ছে গিয়ে প্রথমে এককভাবেই তারা শুরু করেছে এবং আমি এখনো বিশ্বাস রাখি তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারা তৃতীয় শক্তি হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন আপনি যদি বলেন হচ্ছে গিয়ে তারা তো জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, এটারও আমি বলবো যে হচ্ছে গিয়ে শুধুমাত্র নির্বাচনের কারণে তাদের হচ্ছে গিয়ে এই জোটটা করতে হয়েছে এবং তারা করেছে। আমি মনে করি যে এই পর্যায়ে এসে যখন হচ্ছে গিয়ে তারা দেখেছে যে বিএনপি, তাদের তো বিএনপির সাথেও জোটবদ্ধ হওয়ার কথা ছিল, বাট পরবর্তীতে তারা জোটবদ্ধ হয়নি বা তাদেরকে সেরকম করে সিট দেওয়ার কথা বা কয়েকটা আসনের কথা তাদেরকে বলা হয়েছে। এখন এসে আমরা যখন দেখছি যে এনসিপি জামাতের সাথে হচ্ছে কি জোটবদ্ধ হয়েছে, শুধুমাত্র এটা আমি নাহিদ ভাইকেও প্রশ্ন করেছিলাম, কিন্তু তার প্রশ্নের জবাবটা এরকমই ছিল যে হচ্ছে কি তারা নির্বাচনের জন্যই এই জোটটা করেছে, নির্বাচনের পরবর্তী সময় হয়তো বা তারা এই জোটটা ভেঙে দিতে পারে বা কোনো একটা পয়েন্টে গিয়ে তাদের যদি নেসেসারি মনে হয় যে আমাদের জোটটা ভেঙে দেওয়া উচিত, তারা হয়তো বা সেটা ভেঙে দিবে। দেখা যাক কি হয়। এবার একটু বিএনপি প্রসঙ্গে আসি। আপনি যেহেতু বিএনপির অনেক সমালোচনা করেন, আপনি কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী যিনি আছেন আমাদের, ওনাকে উগ্র বলেছেন এবং এটা ছাড়াও আপনি বিএনপির নানান সমালোচনা করেন। শিক্ষামন্ত্রীকে উগ্র বলার কারণ কি? আচ্ছা, যেটা হয়েছিল এই কনটেক্সটটা একটু বলতে হবে যে শিক্ষামন্ত্রী একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তাহলে তারা হচ্ছে কি জঙ্গি প্রডিউস করবে, এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন। আমার কথা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের শিক্ষার্থীরা আপনি দেখবেন যে একটা মিনিমাম গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কিন্তু বিদেশ থেকে নেওয়া লাগে এবং তারা যখন বলবে যে হচ্ছে গিয়ে জঙ্গি প্রডিউস করে, তার মানে কি আমাদের এত উচ্চশিক্ষা নিয়ে আমাদের মানে শিক্ষকরা যখন ইউনিভার্সিটিতে এসে আমাদেরকে পড়াচ্ছেন, তার মানে কি তারা হচ্ছে কি আমাদেরকে জঙ্গি প্রডিউস করতে হেল্প করছেন? তো এই জিনিসটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি যে আপনি কিভাবে, আপনি একজন তো শিক্ষামন্ত্রী, আমি আজ পর্যন্ত ওনাকে তেমন করে হচ্ছে গিয়ে আমি দেখি না যে স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে কোনো কথা বলতে বা আমার শিক্ষা ব্যবস্থাটা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা নিয়ে কথা বলতে। কারণ কি উনি হচ্ছে কি শুধুমাত্র পরীক্ষার নকল ঠেকানো এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন আসার পর থেকে। আমার কথা ছিল কি যে আপনি মানুষ কেন মুখস্থ, শিক্ষার্থীরা কেন মুখস্থ করতে চায়, কারণ এমনভাবে
আমাদের বইগুলো এমনভাবে সাজানো হয়েছে তারা শিক্ষার্থীরা মুখস্থ করতে বাধ্য। সে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে উনি যে মন্তব্যগুলো করছিলেন সেগুলো আসলে খুবই উগ্রবাদী মন্তব্য। তবে ওনাকে আমি তখন হচ্ছে গিয়ে এই কথাটা বলেছিলাম যে আপনার মন্তব্যগুলো খুবই উগ্রবাদী আচরণ আপনি খুব করেন। বাট রিসেন্টলি আমি যেটা দেখতে পেয়েছি যে উনি একটা ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে একটা শিক্ষার্থীকে আমি দেখলাম যে মানে এটিএম বুথে মনে চাকরি করে, সে এসএসসি হবে কি এইচএসসি পরীক্ষার্থী, তার পুরো দায়িত্বটা নিলেন। এটা ভালো। এটা হয়তো বা হচ্ছে গিয়ে সেই শিক্ষার্থীটা মিডিয়াতে এসেছে দেখে আমরা হচ্ছে গিয়ে দেখতে পেয়েছি তাকে হেল্প করা হচ্ছে, কিন্তু এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, বা টাকার অভাবে এরকম দিনরাত পরিশ্রম করে যে ব্যালেন্স করে যে চলাটা সেটা করতে পারে না। বাট আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার এই স্টেপটাকে। আদারওয়াইজ উনি যে এইচএসসি শিক্ষার্থীরা যে পরিমাণে সাফার করেছে সেটা নিয়ে আমি খুবই মানে দুঃখ প্রকাশ করি, এবং ওনার যে ওই সময়ের যে স্টেপটা ভুল স্টেপ নিয়েছেন সেটা নিয়েও আমি দুঃখ প্রকাশ করি। অলসো আমার মনে হয় যে উনি আসার পর থেকে যে টাইপের মন্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে করেছেন সেগুলো আসলে উগ্রবাদী মন্তব্য ছিল। এটা আসলে উস্কে দাও। আর আপনার একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ধরেন শিক্ষার্থীদের ওয়েলফেয়ার নিয়ে কথা বলার চাইতে এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা প্রেসার কুকার। এইটার মধ্যে প্রেসার যত দিবেন তত ভালো স্টুডেন্ট প্রডিউস হবে। এগুলো আসলে ফাস্টার ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করা চিন্তা না। এখনকার বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি, দুইটা বিএনপির মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন? অবশ্যই কিরকম? অনেক পার্থক্য, শুধু একটা না। আমাদের দেশের একজন অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া। আমি বলবো তিনি মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। দেখেন, আমি যদি খালেদা জিয়ার কথা বলি, বেগম খালেদা জিয়ার কথা, উনি যখন রাজনীতিতে আসছে, ওনার হাজবেন্ড মারা গিয়েছে, আমাদের শহীদ জিয়াউর রহমান, উনি মারা গিয়েছে। ঠিক তার কিছুদিন পরে যখন উনি কিছু বছর পরে যখন রাজনীতিতে উনি প্রবেশ করার কথা আসলো, তখন কিন্তু ওনার কাছে কিছু নেই। ওনার কাছে আছে 2 জন সন্তান, আর শুধুমাত্র বিএনপির দায়িত্বভারটা তার উপর দেওয়া হয়েছিল। একজন নারী, একজন গৃহবধূ, তার উপর পুরো দেশের একটা ভার। আপনি একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, যে উনি কোনো এক জায়গাতে হয়তো বা সমাবেশ করতে গিয়েছিলেন এবং একটা গাড়িতে করে সবাইকে হাত নাড়িয়ে নাড়িয়ে তা সংগঠিত করছিলেন, এরকম একটা ভিডিও আমি দেখতে পেয়েছি। উনি আসলে এমন একটা ক্যারেক্টার যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধিপত্য বিরোধীর যে এই সংগ্রামটা উনি করে গিয়েছেন, এটা আসলে আমাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ইন্সপায়ার করে। কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে এতদিন পরে এসে, যখন 17 বছর পর বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে, একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, সেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠ সিট নিয়েও এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু বসে আছে বিএনপি, কিন্তু তারা যে প্রতিশ্রুতিটা দিয়েছে সেটা কিন্তু আসলে পালন করেনি। কোনটা স্পেসিফিক, কোন প্রতিশ্রুতিটা? তারা কিন্তু বলেছে যে গণভোটটা তারা বাস্তবায়ন করবে, কিন্তু গণভোট নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মতপার্থক্য দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে কি বাংলাদেশের 70% মানুষ যেই গণভোটকে তারা একসেপ্ট করেছে বা যে গণভোট তারা দিয়েছে সেটা হচ্ছে বিএনপি মানছে না বা তারা সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এবং আরো একটা পরিবর্তনের আরো একটা ডিফারেন্সের কথা যেটা আমি যদি বলি, সেটা হচ্ছে বিরোধী দলের সাথে যেই ঐক্য সৃষ্টি করার জায়গায় যে বিভাজন এবং মতপার্থক্যগুলো বিএনপি এখন বর্তমানে তৈরি করছে, এটা খুবই দুঃখজনক। আপনি জানেন কিনা আমি জানি না, এরশাদ বিরোধী যে আন্দোলন চলছিল তখন সম্ভবত চট্টগ্রামে একটা সমাবেশের ডাক দিয়েছিলেন তৎকালীন সময় শেখ হাসিনা। তো তখন শেখ হাসিনার উপর হামলা করা হয়েছিল, এবং হামলা যখন করা হয়েছিল শেখ হাসিনা সেই সমাবেশে যোগদান করতে পারেনি। বিএনপির যে তখন চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া গিয়ে সেই সমাবেশে যোগদান করে এবং সেই সমাবেশে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তো এই যে এত সুন্দর যে এক্সাম্পলগুলো সেট করেছেন, এখন আমি বিএনপিতে আমি সেরকম এক্সাম্পলগুলো দেখি না। এবং যদি শহীদ জিয়াউর রহমানের কথাও আমি যদি বলি, আপনি দেখবেন যে তাকে দেখলে না একটা পজিটিভ অরা একদম আমরা দেখতে পাই চোখের সামনে, যে তার যেভাবে পোশাকের যে অঙ্গভঙ্গি, তার কথা বলার যে অঙ্গভঙ্গি, তার চলাফেরার যে অঙ্গভঙ্গি, যে কতটা ডিসিপ্লিনড আমাদের কাছে মনে হয়। তো যেটা হয়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একদম মৃত্যুর আগে যে পার্শ্ববর্তী দেশ একটা দ্বীপকে ক্লেম করছিল আর কি,
কিন্তু জিয়াউর রহমান বলেছিলেন যে আমরা মানে টেবিলে বসে সেটা সমাধান করার কথা, কিন্তু তারা কিন্তু একটা নৌজাহান পাঠিয়েছিল। সেই ক্ষেত্রে যেটা হয়েছিল, তারা যখন একটা নৌজাহান পাঠিয়েছিল, এখান থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3টা নৌজাহান পাঠিয়েছিল। তো ওই যে একটা মুক্তিযুদ্ধের পরপর একটা সময়, এত ক্রুশাল একটা সময়ে, একটা ক্রাইসিস একটা টাইম ছিল দেশের, কিন্তু তিনি ওই সময়টাতে তিনি কিন্তু ছেড়ে দেন নাই। তিনি ওই সময়টাতে 3টা নৌজাহান পাঠিয়েছিলেন। কতটা, আমি মনে করি মেরুদণ্ড সোজা হলে, কতটা স্পাইন তার মধ্যে থাকলে, মানে মানে কতটা স্ট্রিক্ট হলে তিনি হচ্ছে গিয়ে আসলে দেশের জন্য ওটা ছেড়ে দেন নাই। ব্যক্তিগতভাবে আমি বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, মানে ওনাদের যেই আদর্শ, সেই আদর্শ মানে বিএনপি সেরকম করে এখন বহন করছে না। তবে কিছু জিনিস আমি বর্তমান সরকার তারেক রহমান যিনি আছেন, ওনার মধ্যে আমি দেখতে পাই, কারণ উনি তো একই বংশধারার। তো ওনার মধ্যে আমি কিছু ব্যবহার দেখতে পাই, আসলে ভালো হলেও ভালো বলবো, খারাপ হলেও খারাপ বলবো। উনি যে ওনার ওয়াইফের ছাতাটা ধরে দেন, গাড়ি চালিয়ে এখান থেকে সেখানে নিয়ে যান হাত ধরে, এগুলো কিন্তু খুবই আমাদের কাছে ভালো লাগে। কারণ কি, সাধারণ মানুষের সাথে যে ইন্টারাকশন করেন, সেটা কিন্তু খুবই আমাদের কাছে, আমরা খুবই রিলেট করতে পারি। কিন্তু কিন্তু উনি অনেক বেশি ওভার প্রমিসড করে ফেলেন। এটা একটা আমি বলবো যে খারাপ দিক, বা বলবো যে এটা ঠিক না। যখন আপনি জনগণের কাছে কোনো কিছুর প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আপনার পালন করা উচিত। হয়তোবা উনি কাজ করছেন, মাত্র তো কয়েকদিন হলো সরকারে আসলো, হয়তোবা উনি কাজ করছেন, কিন্তু আমরা সেটার কোনো প্রতিচ্ছবি ওরকম করে দেখতে পাইনি। যেমন আমি ভাইয়া যদি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই, আমরা অনেক পলিসি নিয়ে কাজ করতে পারি। সেই পলিসিগুলোর মধ্যে একটা কি, ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে উনি একটা কাজ করেছেন, যেটা হলো, আমরা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু 20% ভ্যাট দিতে হতো, কিন্তু ইন্টারিম সরকার এসে সেটাকে কমিয়ে 15% করেছেন। সেখানে আমাদের ভিসি স্যারও হচ্ছে গিয়ে বেশ কিছু অবদান রেখেছে, কারণ ভিসি স্যারের সাথে যেহেতু ডক্টর ইউনূস স্যারের অনেক ভালো কানেকশন ছিল। তারেক রহমান সরকার এসে বর্তমান সরকার সেটাকে 15% কমিয়েছে, মানে টোটাল এখন 15% ভ্যাট কমানো হয়েছে, তার মানে 5% ভ্যাট আমরা দিতে পারবো। এখন এই যে 15% ভ্যাট কমানো হয়েছে, এর লাভটা কি হলো? কারণ কি, ধরেন আপনার একটা বিশ্ববিদ্যালয়ের রেভিনিউ আসে ধরেন 100 কোটি টাকা। 100 কোটি টাকার মধ্যে 15 কোটি টাকা আমার হচ্ছে গিয়ে সরকারকে দেয়া লাগবে না এখন আর। এখন এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা এখন আমাদের ভোগ করবে হচ্ছে গিয়ে, বা বেনিফিটেড, যেটা এক কথায় বলবো যে আমাদের ইউনিভার্সিটির যে বোর্ড অফ ট্রাস্টি, তারা হচ্ছে গিয়ে এটাতে বেনিফিটেড হবে। কিন্তু এই যে আমাদের কি টিউশন ফিস কমেছে? আমাদের কিন্তু কারো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কারো টিউশন ফিস কমেনি। সো পলিসির যে এই জায়গাটাতে, এটাতে যদি এরকম একটা রুল করা যেত বাধ্যতামূলক, যে এই 15 কোটি টাকা বা এত পার্সেন্ট, এই যে 15% ভ্যাট দিতে হচ্ছে না, এটা আপনারা স্টুডেন্টদের রিসার্চের কাজে, গবেষণার কাজে, ল্যাব তৈরির কাজে, উন্নত মানের ল্যাব তৈরির কাজে আপনারা হচ্ছে গিয়ে এটা কাজে লাগাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এই ভ্যাটটুকু মওকুফ করা হবে, আর যদি আপনারা কাজে না লাগান তাহলে আপনাদের এই 15% ভ্যাট দিতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো কিছুই আসলে হয় নাই। আলটিমেটলি লাভটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড অফ ট্রাস্টি, মানে একজন মালিক, সেই মালিকের লাভ হচ্ছে। তো আমরা তো এখানে সমতা করতে পারছি না। এটা একটা পয়েন্ট। গুড পয়েন্ট, ইটস আ ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, আমি মানে আমার কথা হচ্ছে গিয়ে কি, যখন আমরা বলছি যে আমরা সমতা সৃষ্টি করব, বা আমরা যখন বলতেছি আমরা পলিসি মেক করব, তাহলে আমরা ওরকম পলিসি মেক করি যেটা হচ্ছে গিয়ে সর্বসাধারণের জন্য কাজে লাগবে। আমরা তো একটা মানুষকে আমরা জাস্ট রিচ করব, বা একটা মানুষ হচ্ছে গিয়ে বেনিফিটেড হবে, তার জন্য আমরা পলিসি মেক করে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। আরও একটা কথা, আমাদের এখনো 5% ভ্যাট দিতে হয়, আপনি জানেন কি না ভাইয়া? এখন আমার কথা হচ্ছে, আমি 5% ভ্যাট কেন দিব? আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছি, তখন তো আমি মাত্র ধরেন আমার সকল রিসোর্স নিয়ে, আমি আমার সব কিছু নিয়ে আমি জ্ঞানটা অর্জন করব। আমি হচ্ছে গিয়ে আমাকে যতটুকু উপরে উঠা যায়, বা আমার যতটুকু আমাকে নিজেকে ডেভেলপ করা যায়, আমি ততটুকু করব। এখন ধরেন ভাইয়া, একটা গাছ আপনি লাগালেন, এখন সেটা বড় না হওয়ার আগেই যদি আপনি এক্সপেক্ট করেন সেটা ফল দিবে, তাহলে তো আপনি সেটা মানে আপনি তো ভুল ট্র্যাকে আছেন। আপনি তো আগে ফলটাকে আপনার মানে গাছটাকে আপনাকে নার্চার করতে হবে। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, আমরা তো ওখানে আগে নিজেকে গড়ার জন্য ঢুকেছি বা করেছি। তো আমি আগে নিজেকে গড়তে পারতেছি না, বাট তার আগে আমাকে 5% ভ্যাট দিয়ে দিতে হচ্ছে। এটা তো আমার কাছে মানে আপনি কি বলেন যে ইন্ডাস্ট্রিজের পর্যায়ে পড়ে না?
সেটাও আমি বলবো না। আমার কথা হচ্ছে গিয়ে কি, এই যে এই আমাদের যে ভ্যাটের যে এত পলিসি যে আমরা মেক করছি, আমাদের কিন্তু ইউনিভার্সিটিগুলো ভালো র্যাঙ্কিং এ যেতে পারতো। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করতো না, যদি মাত্র আমরা এই পলিসিগুলো যদি ভালো মতো সর্বসাধারণ জন্য সকল স্টুডেন্টদের জন্য যদি আমরা ওরকম ভাবে যদি কাজে লাগাতে পারতাম। তো এই ভুলগুলো হচ্ছে গিয়ে আসলে সরকার থেকে হচ্ছে। আমি মনে করি যে আবার আরো একটা কথা আছে যে সরকারের সমালোচনা করলে অনেক ধরনের আমাদেরকে কথা শোনানো হয়, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সমালোচনা না করি তাহলে তারা তাদের ভুলগুলো কিভাবে শুধরাবে, এটা আমার মনে হবে। পলিটিক্সের কথা অনেক বললাম আপু, একটু ইউটার্ন নেই এবার। সো আপনার কাছে আসি, আপনার পার্সোনাল জার্নির কথা যদি বলি, ধরেন এই জুলাই আন্দোলন, অ্যাক্টিভিজম এগুলো যদি না থাকতো, না হতো, আপনার ড্রিম কি ছিল? হোয়াট টু বি? নিজেকে কোথায় দেখতে চাইতেন? আমি খুব সাধারণ একজন মানুষ। আমি সবসময় চিন্তা করতাম যে আমি পড়াশোনার মধ্যেই থাকবো। আমিও কখনো দেশের বাইরেও যাওয়ার চিন্তা করতাম না। জুলাই অভ্যুত্থানের পরে আসলে অনেক সময় অনেক হতাশার কারণে আমি এটাও বলেছি যে দেশের বাইরে চলে যাব। কিন্তু আসলে তো আমার কাছে সেরকম করে টাকা নেই যে আমি দেশের বাইরে চাইলেই চলে যেতে পারবো। তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে আসলে আমি বলতে পারছি না যে আমি আসলে নিজেকে কোথায় দেখতাম। বাট আসলে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল। যেমন আমি চিন্তা করতাম যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। কখনো মনে হতো যে আমার খুব ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। কখনো মনে হতো যে আমি দেশের জন্য এমন কোনো কিছু করব যে দেশের মানুষ মনে রাখবে, যেভাবে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে মনে রেখেছে। যদি জুলাইয়ের কথা বলি, জুলাইয়ের পরে আমার যদি সেই সুযোগটা হতো, আমি ৩টা কাজ করতাম। কিরকম? একটা হচ্ছে গিয়ে নারীর, যদি আমারকে সেরকম করে সুযোগ দেওয়া হতো, একটা হচ্ছে গিয়ে নাগরিকের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য আমি হয়তোবা কাজ করতাম। আরেকটা হচ্ছে গিয়ে নাগরিকদের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করার জন্য যে 5টা মৌলিক অধিকার। যেমন দেখেন, আমি ওইদিনও বলেছি যে আমরা $1 ট্রিলিয়ন স্বপ্ন দেখাই, বাংলাদেশকে অর্থনীতির স্বপ্ন দেখাই। বাট সকাল 5টা বাজে আমাদের হসপিটালের বাহিরে ডক্টরকে দেখানোর জন্য সিরিয়াল দিতে হয়। নাগরিকের সুচিকিৎসা পাওয়াটা তো তাদের অধিকার, কিন্তু সেই অধিকার থেকে তো তারা প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে। আরেকটা হচ্ছে সমতা। এই যে যারা ধনী শ্রেণী শুধু ধনী হতে থাকে, গরিব শ্রেণী শুধু গরিবই হতে থাকে। আমি আমার ইউনিভার্সিটির এক্সাম্পলগুলোও দিলাম যে পলিসি এমনভাবে মেক করা হচ্ছে যে একটা শ্রেণী বা একটা মানুষ উপরে উঠবে, আর একটা মানুষ হচ্ছে গিয়ে সেখানে সাফার করবে। তো এই যে সমতাটা রক্ষা করা, এই 3টা কাজ হয়তো আমি করতাম। চমৎকার। আজরিন আপুর কথার মধ্যে না সবসময় শুধু দেশপ্রেম, মানুষের জন্য কাজ, সোসাইটির জন্য, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, অনেক ভালো চিন্তা। সেই এত চিন্তার মধ্যে কি একটু অন্য কারোর জায়গা হয়? লাইক লাইফে কি কোনো বিশেষ মানুষ আছে, অথবা এমন কেউ কি আছে যে ধরেন এই জুলাই আন্দোলনে যখন থেকে আপনি পরিচিত ফেস হলেন, আরো সহজ করে বললে ভাইরাল ফেস হলেন, তার আগে কি কেমন আছে যে এটা দেখলে বলবে যে আচ্ছা আজরিন তো আমার এক্স ছিল, এরকম কেউ আছে লাইফে? নাকি হবে সামনে, কোনটা? না, হালকা প্রশ্ন, হালকা উত্তর দিয়েন, একটু কঠিন করে উত্তর দিয়েন যেটা না। হয়েছে যে এটা খুবই মানে যে ইউনিভার্সিটির ক্ষেত্রেও এরকম হয়েছে যে ইউনিভার্সিটির পরেও এরকম হয়েছে যে মানে জুলাই অভ্যুত্থানের পরেও এরকম হয়েছে যে আমার এক্স আমার কাছে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছে। হায় হায়, সত্যি? হ্যাঁ, তারপর আপনি কি বলছেন? আমি কথাই বলি নাই, বিকজ আমার কাছে তখন মনে হচ্ছে না, এখন দেশ বড়, ও দেশটা বাবা, ইম্পর্টেন্ট, সো আমার এগুলোর জন্য সময় নেই। ব্যাড লাক আবার আজরিন আপুর এক্স এর জন্য। যেটা হয়েছে যে আবার আমি ইউনিভার্সিটিতে যখন যাওয়া আসা করতাম, আমার অনেক প্রথম সেমিস্টারের স্টুডেন্ট ছিলাম, তার প্রথম বছরের। তো আমার অনেকের সাথে চলাফেরা হতো। তো একটা ছেলের ব্যাপারে পরে আমি জানতে পারি যে ও সবার কাছে গিয়ে বলেছে, জাস্ট বিকজ আমরা কথা বলতাম, আমরা একসাথে হচ্ছে গিয়ে ব্রেক টাইমটাতে হয়তো বা একসাথে খাওয়া দাওয়া করতাম, মানে আমার হচ্ছে গিয়ে ক্লাসমেট ছিল আর কি। তো আমার ক্লাসমেট ছিল, তো ক্লাসমেটের সাথে কথাই বলা যায়। পরবর্তীতে জুলাইয়ের পরে জানতে পারি যে সে সবার কাছে গিয়ে বলেছে, যখন আমার মানে ছবি বিভিন্ন জায়গায় এসেছে, যে ও তো আমার এক্স ছিল। আমি নিজেই অবাক যে কি বলে, আমি কিভাবে ওর এক্স হই। তো এগুলো নিয়ে অনেক হচ্ছে গিয়ে অভিজ্ঞতার আমি ফেস করেছি। সো এক্স দের জন্য তো খুব ব্যাড নিউজ শুনলাম আমরা। এখন কেউ যদি প্রেজেন্ট হতে চায়, তার কি কি কোয়ালিটিস থাকতে হবে? 3টা কোয়ালিটিস বলেন। প্রেজেন্ট আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও সরি। আর যদি ফিউচার পার্টনারের আমি কোয়ালিটির কথা বলি, আমি অনেক ক্লামজি টাইপের একটা মানুষ, আমি খুব ননশালেন্ট টাইপের মানুষ, আমি খুব হচ্ছে কি আমার ধৈর্য টাইপ খুব কম। তো আমি চাবো যে মানে ব্যক্তিগতভাবে আমার খুব ইচ্ছে যে খুব ধৈর্যশীল হবে,
আমাকে খুব কেয়ার করবে, আর ভালোবাসা তো ডেফিনেটলি থাকবে, বাট Definitely. হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস মাস্ট থাকতে হবে, যে আমাকে খুব কেয়ার করবে আর খুব ধৈর্যশীল হতে হবে, কারণ আমাকে সামলানোটা একটু টাফ আর কি। সো সুইট, হোপফুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপু লাস্ট একটা সিগনেচার কোয়েশ্চেন, এটা আপনার জন্য একটু টাফ হবে। আমার সব গেস্টকে আমি কোয়েশ্চেনটা করি, আপনাকে আমি 4টা রিঅ্যাক্টের কথা বলবো, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা। 4 জনকে দিতে হবে। কোন 4 জন আমি আপনাকে বলি। আপনি যখন সমালোচনা করেন সবাই আপনাকে বলে আপনি শুধু সরকারি দলের সমালোচনা করেন। আজকে একটু বিরোধী দলের সমালোচনা করে বিরোধী দলের 4 জনকে এই 4টা রিঅ্যাক্ট দিতে হবে। সহজ কথায়, বিরোধী দল তো এখন কোন জোট আপনারা এটা জানেনই, জামাত এনসিপি জোট। সো এই জোটের 4 জনকে 4টা রিঅ্যাক্ট। ফার্স্টে লাভ রিঅ্যাক্ট। ছোট্ট করে একটু রিজনটাও বলে দিন কেন লাভ রিঅ্যাক্ট দিচ্ছেন। আসলে আমার কারো কথা মনে পড়ছে না। কেন? আপনি কি সরকারের সমালোচনা করতে গেলে খালি সরকারের সবাইকেই চিনেন, না, বিরোধী দলের কাউকে চিনেন না? বিরোধী দলের তো কয়েকজনকে চিনি, হ্যাঁ, বাট বিরোধী বলেন। দলের লাভ রিয়েক্ট দেওয়ার মতো আচ্ছা এখানে তো আপনি কি জোট বদল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললেন এনসিপি তাহলে? জামাত সবাই, এনিওয়ান। আমি যদি জোটের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি নাহিদ ভাইকে ডেফিনেটলি লাভ লাভ রিয়েক্ট। রিঅ্যাক্ট দিবেন, ওকে। কেয়ার রিঅ্যাক্ট, কেয়ার রিয়েক্ট মোর দ্যান লাভ কিন্তু এটা। আমার মনে হয় আমার নাহিদ ভাইয়ের বাদে আর কারো কথা ওরকম করে মাথায় আসছে না। আচ্ছা, আমি নারীদের মধ্যে থেকে যদি বলি, আমি নুসরাত তাবাসসুম আপুকে দিব, কারণ উনি আসলেই হচ্ছে গিয়ে অত্যাচার সহ্য করেছিলেন যখন হ্যাঁ, ডিবি এটা হেফাজতে true. ছিলেন, সো ওনাকে আমি কেয়ার রিয়েক্ট দিব। অ্যাংরি আর হাহা, এই দুইটা তো মিস করা যাবে না। আমার একটু ভাবতে হচ্ছে। প্লিজ টেক ইউর টাইম, কোনো অসুবিধা নেই। আম, জামাতের আসলে আমি নাম বলতে পারবো না, বাট কয়েকজনের আসলে খুবই ওনারা মানে যেসব কার্যক্রম করেন সেগুলো ওনাদের নৈতিকতার সাথে খুবই নাম সাংঘর্ষিক। বলেন, রিসেন্ট ঘটনা তো। অ্যাংরি রিয়েক্ট দিব হচ্ছে যে রিসেন্টলি যে ধরা খেয়েছে হোটেলে, যে জামাত নেতা, যে এমপি সদস্য মনে হয় গাজী নজরুল ইসলাম, সো ওনাকে আমি অ্যাংরি রিয়েক্ট দিব, কারণ ওনাদের কার্যক্রমের সাথে আসলে ওনাদের নীতি নৈতিকতা যেটা ওনারা বলে সেটার সাথে ওনাদের কার্যক্রম খুবই সাংঘর্ষিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাহা রিঅ্যাক্ট। হাহা রিয়েক্ট নাসির ভাইকে দিব। এইটা আমি এমন ভাবে দিব না যে হচ্ছে গিয়ে ওনার কথাবার্তার উপরে, বাট উনি যে নির্বাচনের সময় যে কথাগুলো বলেছেন সেগুলো আমার খুবই হাস্যকর লেগেছিল। অনেক বিষয়গুলো আমার কাছে খুব, মানে আমি মজা করে আমি বলতেছি যে ওনাকে আমি হাহা দিব, কারণ ওই যে মির্জা আব্বাস সাহেবকে যেভাবে উনি মানে দমন করেছিলেন, আমি মনে করি যে এই কারণে উনি হাহা রিয়েক্ট পাওয়ার যোগ্য। অলরাইট, উইশ ইউ অল দ্য বেস্ট নাজরিন আপু, এরকমই থাকেন সব সময়। আর কিপ রেজিং ইউর ভয়েস, কারণ আমাদের সোসাইটিতে আসলে ভয়েস রেজটা অনেক ইম্পর্টেন্ট। লাস্টলি যদি কিছু বলতে চান। আমি লাস্টলি একটা কথা বলবো, এখন অনেকে এসে না আসলে জুলাইয়ের পরে জুলাই আন্দোলন বলে, তো আমি স্পেশালি বলবো যে কেউ প্লিজ মানে এই জুলাই আন্দোলনটা বলবেন না, এখানে আসলে শব্দ চয়নটা ঠিক করা উচিত। আমি মনে করি এটাকে জুলাই বিপ্লব বলা উচিত। কারণ কি সরকার থেকেও দেখেন অনেক চেষ্টা করা হচ্ছে, এখন হয়তোবা এখনো অনেক কাজ করছে, হয়তোবা 2 বছরের মধ্যে যে সকল প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তারা সেই প্রতিশ্রুতিগুলো পালন করবে। 2 বছর পর বিএনপি না থাকুক বা 5 বছর পর তারা না থাকুক, তাদের পরবর্তী যারা আসবে হয়তোবা তারাও হচ্ছে গিয়ে সেই প্রতিশ্রুতিগুলো রাখবে বা দেশ সংস্কারের কাজ করবে, দেশের যে পুনরুদ্ধারের যে কাজগুলো সেগুলো করবে। তাই এই জুলাই বিপ্লবটা আসলে একটা চলমান প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে চাই এবং সেটা চর্চা করে যেতে চাই। ইনশাআল্লাহ আমরা জুলাইকে বাঁচিয়ে রাখবো এবং আমরা জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ইনশাআল্লাহ। আজরিন আপুর এই চমৎকার কথা দিয়ে আজকের ইয়ুথ ম্যান্ডেটটা সাইন আউট করছি। আপনাদেরকে কিন্তু আমাদের সাথে অবভিয়াস থাকতে হবে। কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নাগরিক প্রতিদিনের সাথে থাকবেন, ইয়ুথ ম্যান্ডেট দেখতে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।